আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্থানীয় স্বায়ত্তশাসন বা লোকাল সেলফ গভর্নমেন্টের দুটো ইম্পর্টেন্ট ইনস্টিটিউশনস। প্রথমটি হচ্ছে পঞ্চায়েত এবং দ্বিতীয়টি হচ্ছে মিউনিসিপ্যালিটি। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ফর ফুল ক্ল্যারিটি, এবং ভিডিওর শেষে তোমাদের জন্য থাকছে একটা আকর্ষণীয় উপহার। চলো শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমার নাম অরিত্র দে। আমি একজন গভর্নমেন্ট সার্ভিস এক্সামিনেশন মেন্টর। আমার স্পেশালাইজেশন জেনারেল স্টাডিজ, অর্থাৎ পলিটি, হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমি এই কোর্স সাবজেক্টগুলো পড়ানোর আমার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এই চ্যানেলে আমি এই বিষয়গুলোর উপর শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওস আনবো রেগুলারলি। টপিকগুলো স্কুল এবং কলেজ লেভেল স্টুডেন্টসদের থেকে শুরু করে গভর্নমেন্ট জব এক্সামস যেমন WBCS, UPSC, SSC ইত্যাদি পরীক্ষাগুলোর প্রস্তুতিতে খুবই উপকারী হবে। কম সময়ে বেশি শেখো, এটাই আমাদের লক্ষ্য। ওয়েলকাম টু কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ। এখানে আমরা পলিটি এবং কনস্টিটিউশন সাবজেক্টটা যে বিভিন্ন কনসেপ্টসগুলো রয়েছে সেগুলোকে একে অপরের সাথে তুলনা করে সহজ সরলভাবে বোঝার চেষ্টা করব। কারণ যখন আমরা করব কম্পেয়ার, তখনই তো হবে কনসেপ্টস ঝাঁ চকচকে ক্লিয়ার। এই প্লেলিস্টের আগের ভিডিওতে আমরা কেন্দ্রীয় লেভেলের প্রশাসন এবং রাজ্যের লেভেলের প্রশাসনিক পরিকাঠামো দেখে নিয়েছিলাম। এবারে পালা আরও নিচে গিয়ে গ্রাসরুট লেভেলের প্রশাসনিক পরিকাঠামো দেখে নেওয়া। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে আজকে আমরা এই 14টা পয়েন্টের উপরে কম্পেয়ার করে বুঝবো। তোমরা একবার ভিডিওটা পজ করে শুরুতেই এই 14টা পয়েন্টের উপরে চোখ বুলিয়ে নাও। আমাদের ফার্স্ট পয়েন্ট অফ কম্প্যারিজন ইনাদের লিগাল স্টেটাস, অর্থাৎ আইনি অবস্থান। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি বর্তমানে কিন্তু কনস্টিটিউশনাল স্টেটাস পেয়েছে। এগুলো কনস্টিটিউশনাল বডিজ। অরিজিনালি যখন আমাদের সংবিধান গঠন হয়েছিল তখন কিন্তু এই দুটো সংস্থা কনস্টিটিউশনাল স্টেটাস পায়নি, অর্থাৎ সংবিধানে এই দুটো সংস্থার কোনো উল্লেখ ছিল না। পরবর্তীকালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই দুটো সংস্থাকে কনস্টিটিউশনাল স্টেটাস দেয়া হয়েছে। সেই অ্যামেন্ডমেন্টগুলো খুবই পপুলার, এবং কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাও কোন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি কনস্টিটিউশনাল স্টেটাস পেয়েছে। আমাদের দ্বিতীয় পয়েন্ট অফ কম্প্যারিজন অর্গান অফ দ্য স্টেট, অর্থাৎ রাষ্ট্রের কোন অঙ্গে এই দুটো ইনস্টিটিউশন বিলং করে। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি দুটোই কিন্তু রাজ্যের যে এক্সিকিউটিভ অর্গান রয়েছে সেগুলোর পার্ট, রাজ্যের প্রশাসন বিভাগ বা কার্যনির্বাহী বিভাগের পার্ট। এবারে দেখে নেব এই দুটো ইনস্টিটিউশনের স্ট্রাকচার, অর্থাৎ গঠনটা কিভাবে করা হয়েছে। তো পঞ্চায়েতের ক্ষেত্রে সাংবিধানিকভাবে একটা 3 টায়ার স্ট্রাকচার সিস্টেম বানানো হয়েছে। 3টে লেভেলে 3টে টাইপের ইনস্টিটিউশন থাকবে। তো সবচেয়ে নিচের লেভেলে অর্থাৎ গ্রামীণ লেভেলে থাকছে গ্রাম পঞ্চায়েত, তার উপরে ব্লক লেভেলে থাকছে পঞ্চায়েত সমিতি, এবং তার উপরে জেলা লেভেলে থাকছে জেলা পরিষদ। তো এমনভাবেই পঞ্চায়েতি রাজ স্ট্রাকচারকে 3টে লেভেলে ভাগ করে দেওয়া হয়েছে, এবং এই 3টে লেভেল একে অপরের সাথে ইন্টার কানেক্টেড। কিন্তু মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে কিন্তু এরকম টিয়ার সিস্টেম নেই। সরাসরি 3টে টাইপের মিউনিসিপ্যালিটির কথা উল্লেখ করা হয়েছে 3 প্রকারের এরিয়ার জন্যে। স্মল আরবান এরিয়া, অর্থাৎ ছোট শহরি এলাকার জন্যে মিউনিসিপ্যাল কর্পোরেশন। ট্রানজিশনাল এরিয়া, অর্থাৎ ছোট শহর এবং বড় শহরের মাঝখানের জায়গাগুলোর জন্য নগর পঞ্চায়েত। এবং লার্জ আরবান এরিয়া, অর্থাৎ বড় শহরের জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন। তো এবারে আরবান এরিয়ার আয়তনের উপরে কোন শহরে কেমন টাইপের মিউনিসিপ্যালিটি সিস্টেম চলবে সেটা নির্ধারণ করবে সেই রাজ্যের গভর্নর। তিনি ডিসাইড করবেন এটা কি স্মল আরবান এরিয়া কি লার্জ আরবান এরিয়া, এবং সেই মতো সেখানে মিউনিসিপ্যাল ব্যবস্থা নির্ধারিত করা হবে। সংবিধানে কিন্তু সরাসরি এটা বলা নেই কত পপুলেশন হতে হবে লার্জ আরবান এরিয়া বা স্মল আরবান এরিয়া ক্যাটাগরিতে আসার জন্য। সেটা সম্পূর্ণ সেই রাজ্যের গভর্নরের উপরে ছেড়ে দিয়েছে, যিনি সেই রাজ্যের মন্ত্রী পরিষদের উপদেশ অনুযায়ী এই ডিসিশনটা নেবে। তবে পঞ্চায়েতের ক্ষেত্রে এটা বলে দেওয়া হয়েছে সংবিধানে, যেই রাজ্যের পপুলেশন 20 লাখ বা তার কম সেই রাজ্যে ব্লক লেভেলের পঞ্চায়েত সমিতি গঠন করাটা ম্যান্ডেটারি নয়। মানে চাইলে করা যেতে পারে, আবার নাও করা যেতে পারে। যদি পঞ্চায়েত সমিতি গঠন করা না হয় তাহলে সেই ক্ষেত্রে 2 টায়ার পঞ্চায়েতি স্ট্রাকচার সেই রাজ্যে চলবে। তো কম জনসংখ্যার রাজ্যগুলোর জন্য 2 টায়ার পঞ্চায়েতই সাফিসিয়েন্ট। এবারে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এমন কোনো শহরি এলাকা যেখানে বড় বড় ইন্ডাস্ট্রি রয়েছে এবং সেই ইন্ডাস্ট্রি মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রোভাইড করে, যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে হলদিয়ায়, দুর্গাপুরে, কল্যাণীতে বড় বড় ইন্ডাস্ট্রি এখানে রয়েছে, এবং সেই ইন্ডাস্ট্রির ম্যানেজমেন্টই এই সমস্ত এলাকায় মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রোভাইড করে। তো এই এলাকাগুলোকে
সেই রাজ্যের গভর্নর একটা ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ হিসাবে ঘোষণা করবেন এবং সেই ক্ষেত্রে সেই এলাকার স্থানীয় ইন্ডাস্ট্রিরাই সেখানকার মিউনিসিপ্যাল সার্ভিসেস প্রোভাইড করবে এবং রেগুলার মিউনিসিপ্যালিটি সেই সমস্ত এলাকার জন্য গঠন করার প্রয়োজন নেই। অ্যাকচুয়ালি বন্ধুরা, বড় বড় ইন্ডাস্ট্রিয়াল এলাকাগুলোতে হিউজ অ্যামাউন্ট অফ লেবার ফোর্স সেখানে কাজ করে, তো তাদের জন্য ঘরবাড়ি বানানো, তাদের জন্য স্কুল কলেজ বানানো, এটা সেই ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টেরই দায়িত্ব হয় এবং প্রয়োজনও। এই সমস্ত সিভিক পরিষেবা যদি সেই এলাকাগুলোতে অ্যাভেলেবেল না থাকে তাহলে কোনো লেবার সেখানে কাজ করতে যাবে না, যার জন্য সেই এলাকার ইন্ডাস্ট্রি তাদের বিজনেসও সামলায়, তার সাথে তাদের কর্মীদের সিভিক সার্ভিসেস যেগুলো সাধারণত মিউনিসিপ্যালিটিরা দিয়ে থাকেন সেটা তারাই প্রোভাইড করে দেয়, যাতে তাদেরই ওয়ার্কাররা সেখানে থেকে কাজ করতে পারে। এবারে পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নির্বাচনে যে ক্যান্ডিডেটসরা দাঁড়াবেন তাদের কোয়ালিফিকেশন কি হবে সেটা সেই রাজ্যের স্টেট লেজিসলেচার ডিসাইড করে। তো কোয়ালিফিকেশনসের ক্ষেত্রে এক একটা রাজ্যে এক এক রকম, যেহেতু স্টেট লেজিসলেচারের আইন অনুযায়ী সেটা নির্ধারণ করা হয়, সংবিধানে সেটার কোনো উল্লেখ নেই। তবে ডিসকোয়ালিফিকেশনের ক্ষেত্রে সংবিধানে যেটা বলা আছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি উভয়ের জন্যই। 1 নম্বর, এই দুটো নির্বাচনের ক্ষেত্রে যদি পার্লামেন্ট এমন কোনো ল বানিয়েছে যেটার মাধ্যমে ওরা সার্টেন ক্যান্ডিডেটসকে ডিসকোয়ালিফাই করতে চাইছে তাহলে অবশ্যই সেটা রাজ্যগুলোর উপরে অ্যাপ্লিকেবল, অর্থাৎ পার্লামেন্টের ল অনুযায়ী যদি কোনো ক্যান্ডিডেট ডিসকোয়ালিফাইড হয়ে যান তাহলে সেই ক্যান্ডিডেট পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ইলেকশন কন্টেস্ট করতে পারবে না। তাছাড়া 2 নম্বরে স্টেট লেজিসলেচারও আলাদা করে তেমন কোনো ডিসকোয়ালিফিকেশন আরোপ করতে পারে ক্যান্ডিডেটদের উপরে, সেই ডিসকোয়ালিফিকেশনগুলো শুধু সেই রাজ্যের পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ইলেকশনে প্রযোজ্য হবে। তো পার্লামেন্ট ডিসকোয়ালিফিকেশনের জন্য কোনো নিয়ম বানালে সেটা অল ওভার ইন্ডিয়াতে প্রযোজ্য হবে এবং স্টেট লেজিসলেচার ডিসকোয়ালিফিকেশনের জন্য কোনো আইন বানালে সেটা শুধুমাত্র সেই পার্টিকুলার রাজ্যে অ্যাপ্লিকেবল হবে, এটাই সংবিধানে বলা আছে। তাছাড়া আরেকটা পয়েন্ট যেটা বলা আছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি যদি 21 বছর বয়স অ্যাটেন করে গেছে তাকে এজের ভিত্তিতে কিন্তু ডিসকোয়ালিফাই করা যাবে না। সহজভাবে বলতে গেলে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন কন্টেস্ট করার জন্য ন্যূনতম বয়স 21 বছর এবং এই এজ লিমিটটাকে বাড়ানো যাবে না পার্লামেন্ট বা স্টেট লেজিসলেচারের ল অনুযায়ী, অর্থাৎ পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচার অন্য কারণে ডিসকোয়ালিফাই করতেই পারে ক্যান্ডিডেটসদের, কিন্তু তাদের যদি 21 বছর বয়স হয়ে যায় সেই ক্ষেত্রে তারা কিন্তু এজ লিমিটটা বাড়াতে পারবে না। 21 বছরই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন কন্টেস্ট করার ন্যূনতম বয়স, এটা সাংবিধানিকভাবেই ডিসাইড করা আছে, লেজিসলেচাররা এই লটা চেঞ্জ করতে পারবেন। 5 নম্বরে দেখে নেব সিলেকশন অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ মেম্বার্স। পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির মেম্বার্সদের সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট কিভাবে হয়। তো পঞ্চায়েতের প্রত্যেকটা লেভেলে 3টে টায়ারেই মেম্বারদের ডাইরেক্ট ইলেকশন হয়, অর্থাৎ সেই পঞ্চায়েতের আন্ডারে যে এলাকাগুলো রয়েছে সেখানকার মানুষ প্রার্থীদের মধ্যে থেকে নির্বাচন করে মেম্বার হিসাবে পঞ্চায়েতে পাঠায় এবং ক্যান্ডিডেটরা নির্বাচিত হয়ে গেলেই তারা নিয়োগ পেয়ে যায়। আলাদা করে প্রেসিডেন্ট বা গভর্নর বা কোনো অথরিটি তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দেয় না। ইলেকশনে জিতে যাওয়া মানেই সেই ক্যান্ডিডেট অ্যাপয়েন্টেড হয়ে গেল। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রেও প্রত্যেকটা মেম্বারেরই ডাইরেক্ট ইলেকশন হয় সেই মিউনিসিপ্যাল এলাকার জনগণের দ্বারা। মিউনিসিপ্যাল ইলেকশনের ক্ষেত্রে এলাকাগুলোকে টেরিটোরিয়াল কনস্টিটিউয়েন্সি, যেগুলো ওয়ার্ড নামে পরিচিত, ওয়ার্ডে ভাগ করা হয় এবং প্রত্যেকটা ওয়ার্ড থেকে একজন করে মেম্বার মিউনিসিপ্যালিটিতে নির্বাচন হয় এবং ইনাদের ক্ষেত্রেও কোনো সেপারেট অ্যাপয়েন্টমেন্ট প্রসেস নেই। নির্বাচিত হয়ে গেলেই তারা অ্যাপয়েন্টেড হয়ে গেছেন ধরে নেওয়া হয়। আমাদের দেশের প্রত্যেকটা লেজিসলেটিভ ইনস্টিটিউশনেই, সেটা পার্লামেন্ট হোক বা স্টেট লেজিসলেচার হোক, মেম্বার হিসাবে ইলেক্টেড বা নমিনেটেড হওয়ার পরেই তাদের অ্যাপয়েন্টমেন্ট অটোমেটিক্যালি হয়ে যায়, আলাদা করে কিন্তু তাদের অ্যাপয়েন্ট করা হয় না, যেমন এক্সিকিউটিভ পোস্ট বা জুডিশিয়ারি পোস্টের ক্ষেত্রে করতে হয়। এখন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি যদিও অফিসিয়ালি এক্সিকিউটিভ অর্গান অফ দ্য স্টেটে বিলং করেন, কিন্তু এরা কিন্তু লেজিসলেচার হিসাবেও লোকাল লেভেলে ফাংশন করেন। তবে এই দুটো সংস্থার লেজিসলেটিভ জুরিসডিকশন এক্স্যাক্টলি কি হবে সেটা অনেকটা স্টেট লেজিসলেচারের উপরে ডিপেন্ড করে, যদিও সাংবিধানিকভাবে 11th এবং 12th শিডিউলে সেই সমস্ত সাবজেক্ট উল্লেখ করে দেওয়া হয়েছে যেগুলোর উপরে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি আইন বানাতে পারে। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির হাইব্রিড স্টেটাস, অ্যাকচুয়ালি তারা লেজিসলেচার হিসাবেও ফাংশন করে আবার এক্সিকিউটিভ হিসাবেও ফাংশন করে। কেন্দ্র এবং রাজ্য লেভেলের মতো অতটা সেপারেশন লোকাল লেভেলে নেই। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি তাদের রেসপেক্টিভ এরিয়ার লেজিসলেচারও আবার এক্সিকিউটিভও। তার সাথে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে স্টেট লেজিসলেচার আইন বানিয়ে কিছু স্পেশাল ক্যাটাগরির মানুষকে প্রতিনিধিত্ব দিতে পারে মিউনিসিপ্যালিটিতে। তারা হচ্ছেন 1 নম্বরে যেই ব্যক্তিদের
স্পেশাল নলেজ বা এক্সপিরিয়েন্স আছে মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে, অর্থাৎ মিউনিসিপ্যাল অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে তার বিশেষ জ্ঞান রয়েছে বা অভিজ্ঞতা রয়েছে, তেমন ব্যক্তিদেরকেও মিউনিসিপ্যালিটির সদস্য বানানো যাবে। তবে তারা যেহেতু জনপ্রতিনিধি নয়, জনতার দ্বারা নির্বাচিত হয়নি, তাই জন্য তারা মিউনিসিপ্যালিটির মিটিংগুলো অ্যাটেন্ড করতে পারবে বটে, কিন্তু সেখানে কোনো ভোটে অংশগ্রহণ করতে পারবে না। তারা তাদের এক্সপার্ট ওপিনিয়ন দেবে শুধু। দ্বিতীয়ত, সেই মিউনিসিপ্যাল এলাকাতে লোকসভার মেম্বার এবং বিধানসভার মেম্বার যারা রয়েছে, অর্থাৎ সেই কনস্টিটিউয়েন্সির লোকসভা এমপি বা এমএলএ যারা রয়েছেন, তাদেরকেও প্রতিনিধিত্ব দিতে পারে স্টেট লেজিসলেচার মিউনিসিপ্যালিটিতে। 3 নম্বরে ওই একই জিনিস রাজ্যসভার এমপি এবং এমএলসিদের জন্য প্রযোজ্য। স্টেট লেজিসলেচার চাইলে স্থানীয় রাজ্যসভা এমপি এবং এমএলসিদের মিউনিসিপ্যালিটিতে প্রতিনিধিত্ব দিতে পারেন। এবং 4 নম্বরে ওয়ার্ড কমিটিজ বাদ দিয়েও যদি অন্য কোনো কমিটি গঠন করা হয়েছে মিউনিসিপ্যালিটির দ্বারা, সেই কমিটিগুলোর চেয়ারপারসনদেরও প্রতিনিধিত্ব দেওয়া যেতে পারে মিউনিসিপ্যালিটিতে। পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু এমন কোনো সাংবিধানিক আইন নেই যে ইলেক্টেড মেম্বার ছাড়াও সেই এলাকার বিশেষজ্ঞ বা সাংসদ বা বিধায়কদের প্রতিনিধিত্ব দেওয়ার ক্ষেত্রে। সেটা সম্পূর্ণ স্টেট লেজিসলেচারদের আইনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। স্টেট লেজিসলেচার্সরা রেসপেক্টিভলি তাদের রাজ্যের জন্য এমপি, এমএলএ বা এমএলসিদের পঞ্চায়েতে রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা করতে পারে। তো উভয় ক্ষেত্রেই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে নির্বাচিত প্রতিনিধি বাদ দিয়েও অন্য কোন কোন ব্যক্তির প্রতিনিধিত্বর ব্যবস্থা করা হবে সেটা স্টেট লেজিসলেচারের আইনের উপরে নির্ভরশীল। জাস্ট মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে খুব স্পেসিফিক্যালি বলে দেওয়া হয়েছে যেই ক্যাটাগরির মানুষকে প্রতিনিধিত্ব দেওয়া যেতে পারে। পঞ্চায়েতের ক্ষেত্রে এতটা স্পেসিফিক্যালি বলা নেই। তো এই ছিল সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্ট অফ মেম্বার্স অফ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি সম্বন্ধে সাংবিধানিক আইন। এবার আমরা দেখে নেব পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যারা চেয়ারপারসন হবেন, অর্থাৎ সভাপতি হবেন, তাদের সিলেকশন এবং অ্যাপয়েন্টমেন্টের প্রসেস কি রয়েছে। তো পঞ্চায়েতদের 3টে টায়ার এবং উপরের 2টো টায়ারের অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল এবং ব্লক লেভেলের জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির চেয়ারপারসনের নির্বাচন রেসপেক্টিভ সংস্থার মেম্বার্সরাই করবেন। অর্থাৎ জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির মেম্বার্সদের তো ডাইরেক্ট ইলেকশন হয়, তো সেই মেম্বার্সরা নিজেরা নির্বাচিত হয়ে যাওয়ার পর তারাই তাদের মধ্যে থেকে একজনকে চেয়ারপারসন হিসাবে নির্বাচন করবেন। ঠিক যেমন লোকসভা বা বিধানসভার ক্ষেত্রে মেম্বার্সরা নির্বাচিত হয়ে যাওয়ার পর তারা নিজেদের মধ্যে থেকে একজনকে স্পিকার বা চেয়ারপারসনের সিটে নির্বাচন করেন। কিন্তু ভিলেজ লেভেলে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত লেভেলে চেয়ারপারসন, লোকাল ভাষায় তাদেরকে প্রধান বা সরপঞ্চ যাদেরকে বলে, তাদের নির্বাচনটা কিভাবে হবে সেটা স্টেট লেজিসলেচারের আইনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ স্টেট টু স্টেট সেটা আলাদা হয়, গ্রাম প্রধান বা সরপঞ্চের নির্বাচন কিভাবে হবে। মিউনিসিপ্যালিটিদের ক্ষেত্রে ওই 3টে টাইপের মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন কিভাবে নির্বাচন হবে সেটা সম্পূর্ণ স্টেট লেজিসলেচারের আইনের উপরেই ছেড়ে দেওয়া হয়েছে। যখনই কোনো জিনিস স্টেট লেজিসলেচারের লয়ের উপরে ছেড়ে দেওয়া হয় সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে। এক একটা রাজ্যের স্টেট লেজিসলেচার এক এক রকম আইন মানান, কিন্তু সাংবিধানিকভাবে যদি কোনো জিনিস ডিসাইডেড থাকে বা পার্লামেন্টের আইন অনুযায়ী যদি কোনো সিস্টেম তৈরি হয় সেটা গোটা দেশের জন্য ইউনিফর্ম হয়ে থাকে। তো যেখানে যেখানে লেখা থাকবে ডিটারমাইন্ড বাই দ্য স্টেট লেজিসলেচার, তোমরা কিন্তু এটা ভেবো না যে এই নিয়ে কোনো আইন নেই। আইন আছে বটে, কিন্তু যেহেতু সেটা স্টেট টু স্টেট ভ্যারি করে, তাই জন্য আমি অত ডিটেলসে যাচ্ছি না এবং সত্যি কথা বলতে এক্সামের জন্য ইম্পর্টেন্ট নয়। 7 নম্বরে আমরা দেখে নেব রেসপন্সিবিলিটি অফ ইলেকশনস, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন করানোর দায়িত্ব কোন সংস্থার। তো কনস্টিটিউশনের দ্বারা এটা বলে দেওয়া হয়েছে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন স্টেট ইলেকশন কমিশন করবে। এই দুটো ইনস্টিটিউশনের ইলেকশন করার জন্যই স্টেট ইলেকশন কমিশনের নির্মাণ করা হয়েছে, কারণ তার উপরের লেভেলের সমস্ত ইলেকশন অর্থাৎ স্টেট লেজিসলেচারের ইলেকশন, পার্লামেন্টের ইলেকশন, প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্টের ইলেকশন, সেটা রেসপন্সিবিলিটি কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার, যেখানে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশনের এক্সক্লুসিভ রেসপন্সিবিলিটি হচ্ছে স্টেট ইলেকশন কমিশনের। তাছাড়া এই দুটো ইলেকশন রিলেটেড যে কোনো আইন সেই রাজ্যের স্টেট লেজিসলেচার গ্রহণ করতে পারে। নেক্সট আমরা দেখে নেব ইলেকশন ডিসপিউটস, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন প্রসেস নিয়ে বা পার্টিকুলার মেম্বারদের ইলেকশন নিয়ে যদি কোনো রকম বিবাদ সৃষ্টি হয় সেই বিবাদের মীমাংসা কে করবেন। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে পুরোটাই সেটা স্টেট লেজিসলেচারের আইনের উপরে নির্ভরশীল। স্টেট লেজিসলেচার আইন বানিয়ে ডিসাইড করবে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন নিয়ে যে কোনো রকম ডিসপিউট কোন অথরিটি বা ইনস্টিটিউট এর কাছে যাবে, এবং আমাদের আদালত ব্যবস্থাকে বা জুডিশিয়ারিকে এই বিষয়ে ইন্টারফেয়ার করার জন্য মানা করে দেওয়া হয়েছে সাংবিধানিকভাবে।
বন্ধুরা, যেমন আমরা আগের ভিডিওতে দেখে নিয়েছিলাম, প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের ইলেকশন নিয়ে যে কোনো রকম ডিসপিউট সুপ্রিম কোর্টের কাছে যায়, সেখানে পার্লামেন্ট এবং স্টেট লেজিসলেচারের ইলেকশন নিয়ে যে কোনো রকম ডিসপিউট সেই রাজ্যের হাইকোর্টের কাছে যায়। তবে তার নিচের লেভেলের এই দুটো ইনস্টিটিউট অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন নিয়ে কোনো রকম ডিসপিউট সেটা কিন্তু জুডিশিয়ারির কাছে যাবে না। স্টেট লেজিসলেচার আইন বানিয়ে কোনো স্পেশাল অথরিটিকে অ্যাপয়েন্ট করবে যারা এই ডিসপিউটগুলো হ্যান্ডেল করবে। কোর্টের এই সমস্ত বিষয়ে কোনো জুরিসডিকশন নেই। আরেকভাবে বলতে গেলে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন নিয়ে ডিসপিউটস জুডিশিয়ারির জুরিসডিকশনে পড়ে না। 9 নম্বরে দেখে নেব, পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে মেম্বাররা বা চেয়ারপারসনরা নির্বাচন হয়ে যাওয়ার পর কি শপথ গ্রহণ করে, ওথ বা অ্যাফার্মেশন তারা কি নেয়। তো বন্ধুরা, যদিও পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি দুটোই কনস্টিটিউশনাল বডিজ এবং এদের মেম্বার্সরাও কনস্টিটিউশনাল পোস্ট হোল্ড করে, কনস্টিটিউশনে কিন্তু এদের শপথ গ্রহণের কোনো উল্লেখ নেই বা শপথের বাণীটা লিখে দেওয়া নেই। তবে কি এরা কোনো পদের শপথ গ্রহণ করেন না? হ্যাঁ, সেটা করে বটে, কিন্তু সেটা সংবিধানে বলে দেওয়া নেই। কাজেই স্টেট টু স্টেট সেটা নিয়ে আলাদা নিয়ম চলে। 10 নম্বরে আমরা দেখে নেব পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ডিউরেশন, অর্থাৎ একবার নির্বাচন হয়ে গেলে এদের মেয়াদ কতটা থাকে। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির একটা ফিক্সড মেয়াদ থাকে 5 বছরের। সংস্থাগুলোর মেয়াদও 5 বছর এবং মেম্বার্সদের মেয়াদও 5 বছর। যেমন রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার মেয়াদ বলে কিছু হয় না, ওটা একটা পার্মানেন্ট বডি, কিন্তু মেম্বারদের মেয়াদ 6 বছর। তেমন ডিফারেন্স কিন্তু পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে নেই। এখানে সংস্থার মেয়াদ এবং ক্যান্ডিডেটদের মেয়াদ সেম, দুটোই 5 বছর। এবং সংবিধানে এটাও বলে দেওয়া হয়েছে এই 5 বছরের মেয়াদ শেষ হওয়ার আগে নতুন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ইলেকশন অবশ্যই করাতে হবে, যাতে করে 5 বছর মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যখন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ডিসলভ হবে, ইমিডিয়েটলি নতুন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ফাংশন করা স্টার্ট করে দিতে পারে। এবারে যদি সেই মেয়াদের আগে ডিসলিউশন হয়, অর্থাৎ 5 বছরের আগেই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি ভেঙে যায়, তাহলে সংবিধানে এটা বলা আছে সেই ডিসলিউশনের ডেট থেকে 6 মাসের মধ্যে নতুন পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি নির্বাচন করতেই হবে। এখন আরেকটা নিয়ম আমাদের সংবিধানে আছে, যদি পুরনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ডিসলভ হয়েছে এমন সময় যখন তাদের মেয়াদ কমপ্লিট হতে 6 মাসের কম বাকি ছিল, 5 বছর কমপ্লিট হতে 6 মাসের কম বাকি ছিল, সেই ক্ষেত্রে 6 মাসের মধ্যে নতুন নির্বাচন করতে হবে। সেই ক্রাইটেরিয়াটা অ্যাপ্লাই হয় না, কারণ এমনিতেই বলে দেওয়া হয়েছে একটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির 5 বছর মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নির্বাচন করতে হবে। তো টেকনিক্যালি সেমই হচ্ছে, পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যদি এক্সিস্ট না করে বা তাদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার 6 মাসের মধ্যে নতুন পঞ্চায়েতের নির্বাচন করতেই হবে। এবারে যদি আগের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ডিসলভ হয়ে গেছে তাদের মেয়াদ কমপ্লিট হওয়ার আগেই, তাহলে নতুন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা গঠন হবে তারা কিন্তু সেই 5 বছরের ফিক্সড মেয়াদটা পাবে না। তাদের মেয়াদ হবে পুরনো পঞ্চায়েতের মেয়াদ শেষ হতে যতটা সময় বাকি ছিল। মানে ফর এক্সাম্পল, একটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি 5 বছরের জন্য নির্বাচন হয়েছে এবং ধরো 2 বছর বা 3 বছরের মাথায় সেই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ডিসলভ হয়ে গেছে। সেই ক্ষেত্রে নতুন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা আসবে নির্বাচিত হয়ে, তারা কিন্তু এসে নিয়ে আবার 5 বছরের টেনিওর পাবে না, যতটা সময় আগের পঞ্চায়েতের বাকি ছিল ততটাই পাবে, অর্থাৎ 3 বছর বা 2 বছর। তো নিউ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি ক্যান কন্টিনিউ অনলি ফর দ্য রিমাইন্ডার অফ দ্য পিরিয়ড। কিন্তু যদি সেই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি তাদের মেয়াদ কমপ্লিট হওয়ার 6 মাসের মধ্যে ডিসলভ হচ্ছে, সেই ক্ষেত্রে নতুন পঞ্চায়েত যে আসবে সে কিন্তু প্রপার 5 ইয়ারের টেনিওরটাই পাবে। তো টু সামারাইজ, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটির একটা ফিক্সড ডিউরেশন পায় 5 বছরের, এবং সংবিধানে এটা বলা আছে সেই 5 বছরের মেয়াদ কমপ্লিট হওয়ার আগেই নতুন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নির্বাচন করাতেই হবে। এবারে যদি সেই 5 বছর কমপ্লিট করার আগে ডিসলভ হয়ে যায়, তাহলে নতুন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি নির্বাচন 6 মাসের মধ্যেই করতে হবে, এবং সেই নতুন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এসে কিন্তু 5 বছরের একটা ফ্রেশ টেনিওর পাবে না, অতটুকুই সময় পাবে বা মেয়াদ পাবে যেটা সেই পুরনো পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির রিমেইনিং পিরিয়ড ছিল। এবং লাস্ট কেস, যদি একটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি এমন সময় ডিসলভ হয়েছে যখন তাদের নর্মাল ডিসলিউশন বা 5 বছরের মেয়াদ কমপ্লিট হতে 6 মাসেরও কম বাকি ছিল, সেই ক্ষেত্রে নতুন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি যেটা ইলেক্টেড হবে তারা কিন্তু একটা ফ্রেশ 5 বছরের টেনিওর পাবে। তো 11 নম্বরে দেখে নেব রিজার্ভেশন অফ সিটস অফ মেম্বার, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির মেম্বারদের সিট কোন কোন কমিউনিটির জন্য এবং কত % রিজার্ভড রাখা হয়। তো পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি উভয় ক্ষেত্রেই 3টে ক্যাটাগরির মানুষজনকে রিজার্ভেশন দেওয়া যেতে পারে। একটা হচ্ছে এসসি এবং এসটিসদের জন্য রিজার্ভেশন, আরেকটা হচ্ছে ওয়েমেন মহিলাদের জন্য রিজার্ভেশন, এবং তৃতীয় হচ্ছে
ওবিসি বা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেসদের জন্য রিজার্ভেশন। এবং পঞ্চায়েতের যেহেতু 3 টায়ার স্ট্রাকচার, তো 3টে লেভেলেই এসসি এবং এসটিদের রিজার্ভেশন দেওয়া হয়। এবং কতটা রিজার্ভেশন দেওয়া হয়? ইন প্রপোর্শন টু দেয়ার পপুলেশন, অর্থাৎ সেই রাজ্যের জনসংখ্যার যতটা পার্সেন্টেজ এসসি এবং এসটি পপুলেশন রয়েছে অত পার্সেন্টই রিজার্ভেশন দিতে হবে তাদেরকে পঞ্চায়েতে। মহিলাদের ক্ষেত্রে এক্স্যাক্টলি কত পার্সেন্ট রিজার্ভেশন দেবে সেটা সেই রাজ্যের স্টেট লেজিসলেচার ডিটারমাইন করে। হাউএভার সংবিধানে বলা হয়েছে যে 1/3 রিজার্ভেশন ন্যূনতম তাদেরকে দিতেই হবে। তো 1/3 রিজার্ভেশন তাদেরকে দিতেই হচ্ছে, তবে তার উপরেও দেওয়া যেতে পারে যদি সেটা স্টেট লেজিসলেচার নির্ধারণ করে। 1/3টা মিনিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট স্টেট টু স্টেট ডিপেন্ড করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেই যেমন 50% রিজার্ভেশন মহিলাদের জন্য দেওয়া রয়েছে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিতে। আর ওবিসি ক্যাটাগরির জন্য আদৌ রিজার্ভেশন দেওয়া হবে কিনা বা দেয়া হলে সেটা কতটা, সেটা রেসপেক্টিভ রাজ্যের স্টেট লেজিসলেচারই ডিটারমাইন করে। স্টেট লেজিসলেচারের উপরে সম্পূর্ণ সেটা ছেড়ে দেওয়া হয়েছে। মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 3টে টাইপের মিউনিসিপ্যালিটিতেই রিজার্ভেশনের ব্যবস্থা রয়েছে এবং সেম পরিমাণে যেমন পঞ্চায়েতের ছিল, অর্থাৎ এসসি এসটিদের জন্য রিজার্ভেশন ইন প্রপোর্শন টু দেয়ার পপুলেশন। মহিলাদের জন্য এক্স্যাক্টলি রিজার্ভেশন কতটা হবে স্টেট লেজিসলেচার নির্ধারণ করে, তবে মিনিমাম লিমিট 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ সিটস। যতগুলো মিউনিসিপ্যালিটি সিটে নির্বাচন হচ্ছে ন্যূনতম 1/3 সিটে মহিলাদের জন্য রিজার্ভেশন থাকবে। এবং ওবিসিদের জন্য আদৌ রিজার্ভেশন দেওয়া হবে কিনা বা দেয়া হলে সেটা কতটা সম্পূর্ণ স্টেট লেজিসলেচারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। নেক্সট দেখে নেব চেয়ারপারসনদের সিটে রিজার্ভেশনের ব্যাপারটা। রিজার্ভেশন অফ সিটস অফ চেয়ারপারসনস। তো পঞ্চায়েতের 3টে লেভেলেই চেয়ারপারসনদের জন্য রিজার্ভেশন দিতে হবে বা দেয়া যেতে পারে। এসসি এসটিদের ক্ষেত্রে রিজার্ভেশন আদৌ দেয়া হবে কিনা এবং সেটা কতটা, সেটা সম্পূর্ণ স্টেট লেজিসলেচারের উপরে নির্ভর করছে। মহিলাদের ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে যে তাদের রিজার্ভেশন দিতে হবে। এক্স্যাক্টলি কতটা রিজার্ভেশন দেওয়া হবে চেয়ারপারসনের সিটে সেটা সেই রাজ্যে স্টেট লেজিসলেচার নির্ধারণ করবে, তবে মিনিমাম লিমিট সেট করে দেওয়া হয়েছে 1/3 অফ দ্য টোটাল নাম্বার অফ সিটস। আর ওবিসিদের ক্ষেত্রেও রিজার্ভেশন দেওয়া হবে কিনা বা দেওয়া হলেও সেটা কতটা, সেটা সেই রাজ্যের স্টেট লেজিসলেচার নির্ধারণ করবে। এবং মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের পোস্টে কত রিজার্ভেশন দেওয়া হবে বা রিজার্ভেশন আদৌ দেওয়া হবে কিনা সেটা সম্পূর্ণ স্টেট লেজিসলেচারের লয়ের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। 13 নম্বরে দেখে নেব ইনাদের ফিনান্সেস, অর্থাৎ এই দুটো সংস্থা চলার জন্য ফিনান্স বা টাকা পয়সা কিভাবে আসবে বা কে দেবে। তো উভয় ক্ষেত্রেই সেটা স্টেট লেজিসলেচারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। স্টেট লেজিসলেচার আইন বানিয়ে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ফিনান্স কোথা থেকে আসবে সেটা ডিসাইড করে। তো স্টেট লেজিসলেচার 1 নম্বরে ডিরেক্টলি পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে অথরাইজ করে দিতে পারে যে তারা কোনো রকম ট্যাক্সেস বা ডিউটিস, টোল বা ফি আরোপ করতে পারে, কালেকশন করতে পারে এবং সেই টাকাটা তারা ইউজ করতে পারে। মানে ট্যাক্সেস, ডিউটিস বা টোলস অ্যান্ড ফিজ তারা কি কালেক্ট করতে চায় সেটা নিয়ে তারা নিজেরা আইন বানাতে পারে, অ্যাকচুয়ালি সেটা কালেক্ট করতে পারে এবং সেই টাকাটা দিয়ে তারা নিজেদের কার্যক্রম করতে পারে। 2 নম্বরে রাজ্য সরকার যেই ট্যাক্সগুলো আরোপ করবে এবং কালেক্ট করবে সেই ট্যাক্সগুলোর মধ্যে কিছু কিছু ট্যাক্সের রেভিনিউটা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিকে অ্যাসাইন করে দিতে পারে। তো প্রথম ক্ষেত্রে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকেই অথরাইজ করা হচ্ছিল যে আপনারা চাইলে নিজেরা ট্যাক্স, ডিউটিস, টোলস বা ফিজ কালেক্ট করার আইন নিয়ে আসুন, সেটা কালেক্ট করুন এবং সেটাকে ইউজ করুন। সেখানে দ্বিতীয় ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের যে ট্যাক্স, ডিউটি বা ফিজ রয়েছে যেগুলো তারা আরোপ করে এবং কালেক্ট করে সেগুলোর মধ্যে কিছু কিছু পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে অ্যাসাইন করে দেওয়া হয়, অর্থাৎ এই ট্যাক্স থেকে যত টাকা কালেক্ট হবে সেটা আমরা পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির মধ্যে ভাগ করে দেব। 3 নম্বরে রাজ্যের যুক্ত তহবিল অর্থাৎ কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট থেকে রাজ্য সরকারের যে রাজকোষ রয়েছে সেখান থেকে অনুদানে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটিকে কত টাকা দেয়া হবে সেটা নিয়েও স্টেট লেজিসলেচার আইন বানাতে পারে যে একটা সার্টেন অ্যামাউন্ট কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট থেকে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির মধ্যে ভাগ হবে। এবং 4 নম্বরে বলেছে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির যত রেভিনিউ কালেকশন হচ্ছে সেগুলো কোন অ্যাকাউন্টে বা কোন ফান্ডে ঢুকবে সেটা নিয়েও স্টেট লেজিসলেচার আইন বানাবে। এটার মানে হচ্ছে বন্ধুরা, যেমন ধরো কেন্দ্র সরকারের ক্ষেত্রে ওনাদের রয়েছে দ্য কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া, যেটা বেসিক্যালি কেন্দ্র সরকারের মেইন ব্যাংক অ্যাকাউন্ট ভাবতে পারো, যেখানে কেন্দ্র সরকারের যত আয় হয় সেই টাকাগুলো সেই ফান্ডে ঢোকে এবং যত ব্যয় সেই ফান্ড থেকেই করা হয়। মেইন ব্যাংক অ্যাকাউন্ট যত টাকা আসছে ওখানেই ঢুকবে এবং ওখান থেকেই খরচা করা হবে। তেমনি রাজ্য সরকারের ক্ষেত্রে তাদের আছে দ্য কনসলিডেটেড ফান্ড অফ দ্য স্টেট, রাজ্য সরকারের মেইন ব্যাংক অ্যাকাউন্ট ভাবতে পারো, যেখানে রাজ্য সরকারের যত আয় হচ্ছে এবং ব্যয় হচ্ছে সেই ফান্ড থেকেই হয়। তো কেন্দ্র এবং রাজ্যের ক্ষেত্রে ডিরেক্টলি সেটা সংবিধানেই বলে দেওয়া হয়েছে যে কেন্দ্রে একটা কনসলিডেটেড ফান্ড অফ ইন্ডিয়া থাকবে এবং রাজ্যের একটা কনসলিডেটেড ফান্ড অফ স্টেট থাকবে। কিন্তু পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সংবিধানে সেরকম কোনো ফান্ডের উল্লেখ নেই, কিন্তু এটা বলে দেওয়া হয়েছে যে স্টেট লেজিসলেচার আইনের মাধ্যমে ডিসাইড করবে যে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির জন্য
ওরকম কোনো ফান্ড স্থাপন করা হবে কিনা, সেটার নাম কি হবে এবং সেটার নীতি নিয়ম কি হবে। তো স্টেট লেজিসলেচারই পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ফিনান্স নিয়ে সমস্ত রকম আইনপত্র বানায়। সাধারণত স্টেট ফিনান্স কমিশন বলে একটা বডি হয় যেটা গভর্নর গঠন করেন, এবং সেই স্টেট ফিনান্স কমিশন রেকমেন্ডেশন দেয় গভর্নরকে, এবং সাধারণত সেই স্টেট ফিনান্স কমিশনের রেকমেন্ডেশন উপদেশ অনুযায়ী স্টেট লেজিসলেচার এই বিষয়গুলো নিয়ে আইন বানায়। এবং আজকের ভিডিওতে আমাদের অন্তিম পয়েন্ট অফ কম্প্যারিজন হচ্ছে অডিট অফ অ্যাকাউন্টস, অর্থাৎ পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির অ্যাকাউন্ট অডিট কে বা কারা করে থাকেন। টাকা পয়সার যখন ব্যাপার আছে, এগুলো পাবলিক মানি, তাই জন্য এই টাকাগুলো অ্যাপ্রোপ্রিয়েটলি বা আইনসঙ্গতভাবে খরচা হয়েছে কিনা সেটা অবভিয়াসলি দেখতে হবে। কেন্দ্র এবং রাজ্যের জন্য এই অডিটিং এর ফাংশনটা একটা ইনস্টিটিউশন যার নাম ক্যাগ বা কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, সে সামলায়। তবে পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে এই অডিটিং এর কাজটা কোন এজেন্সি বা সংস্থা করবে সেটা আবারও স্টেট লেজিসলেচারের আইনের উপরে ছেড়ে দেওয়া হয়েছে। রেসপেক্টিভ রাজ্যের স্টেট লেজিসলেচার নিজেদের মতো তেমন আইন গঠন করে নেবে। তো বন্ধুরা, বেসিক্যালি এটা ব্যাপার যে আমাদের সেন্ট্রাল লেভেল এবং স্টেট লেভেলের বিভিন্ন সংস্থা বা পোস্ট নিয়ে অরিজিনাল সংবিধানেই খুব ডিটেলসে সমস্ত কিছু উল্লেখ করা ছিল। তাদের তুলনায় পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটির উল্লেখ কিন্তু অরিজিনাল সংবিধানে ছিলই না, যেই সংবিধানটা 1950-তে অ্যাডপ্ট হয়েছে, এবং পরবর্তীকালে 1992 সালে দুটো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এগুলো নিয়ে কিছু সাংবিধানিক আইন বানানো হলেও অতটা ডিটেলস কেন্দ্র বা রাজ্যের লেভেলের মতো সেটা কিন্তু সংবিধানে উল্লেখ করা নেই, কারণ এগুলো লোকাল ইনস্টিটিউশন এবং এগুলোর ফাংশনিং বা স্ট্রাকচার অনেকটাই লোকাল ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে, যার জন্য রাজ্যদেরকে বা রাজ্যের আইন পরিষদকে অনেকটা ছাড় দেওয়া হয়েছে যে তারা তাদের রাজ্যের পরিস্থিতি অনুযায়ী এই ব্যাপারগুলো নির্ধারণ করে দেবে। এবং বিভিন্ন কমিটির রিপোর্ট অনুযায়ী এটা দেখা গেছে রাজ্য সরকার এখনো এই লোকাল ইনস্টিটিউশনগুলোকে তেমন ক্ষমতা বা আর্থিক সাধন এখনো পর্যন্ত দিতে পারেনি বা দেয়নি, এবং দিলেও সেটা স্টেট টু স্টেট অনেকটাই ভ্যারি করে। তাই জন্য এখনো আমরা ইন্ডিয়াকে ডুয়াল পলিটি বলে থাকি, অর্থাৎ কেন্দ্র এবং রাজ্যের লেভেলটাকেই কনসিডার করা হয়, কারণ এরা ফেডারাল, এরা ডিরেক্টলি সংবিধানের দ্বারা ক্ষমতা পেয়েছে, তাই জন্য একে অপরের ইখতিয়ারে হস্তক্ষেপ করতে পারবে না। তবে এই 3 নম্বর টিয়ারটা যেটা লোকাল লেভেল, তাদের কিন্তু অতটাই ইন্ডিপেন্ডেন্স নেই। সাংবিধানিকভাবে কিছু কিছু জিনিস স্থির করে দেওয়া থাকলেও অনেকটাই পার্লামেন্ট এবং বিশেষ করে স্টেট লেজিসলেচারের আইনের উপরে নির্ভর করছে। তো উপরের দুটো টায়ার সেন্টার এবং স্টেটের মতো লোকাল টায়ারটা অতটা বেশি ক্লিয়ারলি ডিফাইন্ড নয়, তাই জন্য ইন্ডিয়াকে এখনো ডুয়াল পলিটি বলা হয়। আশা করি আজকের এই ভিডিও পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি নিয়ে তোমাদের ভালো লাগলো, বুঝতে পারলে এই কনসেপ্টসগুলো, এবং অবশ্যই বারবার দেখে এই সমস্ত কনসেপ্টসগুলোকে তোমার মাথায় বসিয়ে নেবে। একবার দেখলে কিন্তু চলবে না, মিনিমাম 3 বার দেখতে হবে, কারণ রিপিটেশন লিডস টু রিটেনশন। এবং আজকের ভিডিওর শেষে আমরা কিন্তু আমাদের দেশের যে লেজিসলেটিভ অর্গান এবং এক্সিকিউটিভ অর্গান সেগুলো নিয়ে ডিসকাশন কমপ্লিট করলাম। আমরা প্রথমে সেন্ট্রাল লেভেলটা আলোচনা করেছিলাম, তারপরে স্টেট লেভেলটা আলোচনা করেছিলাম, আজকে লোকাল লেভেলটাও সম্পূর্ণ হলো। তোমাদেরকে এটাই উপদেশ যে এই কম্পেয়ার টু ক্লিয়ার প্লেলিস্টটা বা কোর্সটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভিডিও 2 থেকে 3 বার দেখবে, তোমাদের পলিটির কনসেপ্টসগুলো ইস্পাতের মতো শক্ত করার জন্যে। এবং যেহেতু এটা তুলনামূলক আলোচনা, অলমোস্ট সেম পয়েন্ট অফ কম্প্যারিজনে, তাই জন্য এই সিরিজটা দেখার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কনফিউশন তোমাদের মাথায় কমবে, কোনটা কার ক্ষেত্রে প্রযোজ্য কার ক্ষেত্রে নয় সেই জিনিসগুলো তোমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারবে, কাজেই মনে থাকবে এবং যে কোনো রকম প্রশ্ন উত্তর করতে পারবে। আমার এই কম্পেয়ার টু ক্লিয়ার সিরিজ নিয়ে ফিডব্যাক তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবে, সাথেই আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা আমাকে জানাবে। এরপর থেকে আমরা জুডিশিয়াল অর্গান অফ দ্য স্টেট বা জুডিশিয়ারি নিয়ে আলোচনা করব নেক্সট ভিডিওগুলো থেকে। এখন আর দেরি না করে টাইম ফর ইয়োর ফ্রি গিফট। এই লেকচারে আলোচ্য তথ্যগুলো তোমাদের কতটা মনে আছে সেটা ইভ্যালুয়েশনের জন্য দেয়া হলো একটা ফ্রি ওয়ার্কশিট। এই ওয়ার্কশিটটায় এই লেকচারে ডিসকাস করা পয়েন্টগুলো থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এক্সারসাইজেস রয়েছে। এই এক্সারসাইজগুলোর মাধ্যমে চেষ্টা করা হয়েছে এক্সাম পার্সপেক্টিভ থেকে সমস্ত ইম্পর্টেন্ট তথ্য কভার করার। তোমরা এই ওয়ার্কশিটটা প্রিন্ট এবং ফটোকপি করে নিজেরা হাতে লিখে ফিল আপ করবে, প্র্যাকটিস অ্যান্ড রিভিশন করবে বারবার। এই ওয়ার্কশিটগুলো তোমরা পেয়ে যাবে আমাদের শিক্ষাবিদ বাংলা টেলিগ্রাম গ্রুপে, তাই এখনই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে আর ডাউনলোড করে নাও এই ওয়ার্কশিটটা সম্পূর্ণ ফ্রি। উপরন্তু এই টপিকটার একটা সামারি দিয়ে দিচ্ছি, পজ করে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো ফর কুইক রিভিশন।
তো বন্ধুরা, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, এরকম কন্টেন্ট আমি আরও আনতে থাকবো এভরি উইক। টিল দেন, কিপ লার্নিং, কিপ রিভাইসিং।